বর্ষা ঢুকেছে আগেই, দক্ষিণবঙ্গে ঢুকবে কবে? আলিপুর আবহাওয়া দপ্তর বলছে আগামী 3 থেকে 4 দিনের মধ্যে দক্ষিণবঙ্গের একাংশে মৌসুমী বায়ু ঢোকার সম্ভাবনা রয়েছে। এখন তারই অপেক্ষা। একত্রিশে মে উত্তরবঙ্গে ঢুকেছে বর্ষা। তারপর থেকেই উত্তরের জেলাগুলিতে দফায় দফায় বৃষ্টি, আর দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরম। সবার এখন একটাই প্রশ্ন, আষাঢ় তো এসে গেল, বর্ষা আসবে কবে? দেখুন, ছাতা আর জল তো সেগুলো ক্যারি করতে হচ্ছে, প্লাস মানে কি বলুন তো, বলা হচ্ছে যে বৃষ্টি হবে, কিন্তু কোনো তার নামগন্ধই নেই। কারণে আমরা স্বাভাবিক সাধারণ মানুষ অনেক তার জন্য ভুগছি সেগুলোকে নিয়ে। প্রচুর অস্বস্তি হচ্ছে। এখন দাঁড়িয়ে আছি যে গাছের ছায়াতে দাঁড়িয়েছি, কিন্তু তাতেই ঘেমে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে সবার। আর তো সেই জন্য বৃষ্টি হওয়াটা খুব দরকার। প্রচন্ড কষ্ট হচ্ছে, রাস্তায় বেরোনো যাচ্ছে না একদমই, কিছু বলবার নেই। বাড়ির থেকে বেরোলেই পাখার তলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে লোক ঘামছে, ভীষণ গরম লাগছে। বৃষ্টি সত্যি খুব দরকার। দক্ষিণবঙ্গে কবে বর্ষা ঢুকবে নিশ্চিত করে বলতে পারেনি আলিপুর আবহাওয়া দপ্তর। তারা জানিয়েছে আগামী 3-4 দিনের মধ্যে দক্ষিণবঙ্গের একাংশে বর্ষা ঢুকতে পারে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে সাধারণত মেঘলা আকাশ থাকবে, কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতাতেও। আগামী 3-4 দিনের মধ্যে আমাদের দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ু প্রবেশ করার সম্ভাবনা রয়েছে কিছু জেলাতে, কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। অনেকেই বলছেন গত কয়েকদিন ধরে আবহাওয়া দপ্তর পূর্বাভাস দিচ্ছিল 4-5 দিনের মধ্যে দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকতে পারে, কিন্তু সেই পূর্বাভাস মতো বর্ষা এগোয়নি। প্রশ্ন উঠছে, উত্তরে আটকে থাকা বর্ষা দক্ষিণে আসবে কবে? আবহাওয়াবিদদের মতে নিম্নচাপ অক্ষরেখা উত্তরবঙ্গের উপর থাকায় সেখানে বর্ষা সক্রিয়। সেই অক্ষরেখা দক্ষিণে সরে এলে তবেই দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী 24 ঘন্টায় আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে। দার্জিলিং এবং কালিম্পংয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। অর্থাৎ উত্তর বর্ষায় ভিজছে, দক্ষিণ বর্ষার অপেক্ষায়। নিউজ 18 বাংলা। আমরা নজর রাখবো হলং বাংলোর দিকে। আগুনে ভস্মীভূত হয়ে গেছে হলং বাংলো, যেখানে ভয়াবহ আগুনে পুড়ে ছাই জলদাপাড়া জাতীয় উদ্যানের এই বাংলো। আমরা জানি যে 50 বছরেরও বেশি পুরনো এই হলং বাংলো, যা পর্যটকদের মূল আকর্ষণ ছিল। সেই বাংলোতে গতকাল রাত 9টা নাগাদ আগুন লাগে। বাংলোটি পুরোটাই কাঠের হওয়ায় দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে এবং যে ছবি আপনারা দেখছেন, কার্যত ভস্মীভূত হয়ে যায় হলং বাংলো। ভয়াবহ সেই আগুন, যে আগুনে পুড়ে ছাই হয়ে যায় জলদাপাড়া জাতীয় উদ্যানের সেই বাংলো। প্রতিনিধি পার্থ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি পার্থর কাছে যাব। পার্থ, প্রথমেই তোমার থেকে জানার চেষ্টা করব যে বন দফতরের তরফ থেকে ঠিক কি জানানো হচ্ছে, কিভাবে আগুন লাগলো? দেখো, তোমাকে প্রথমে জানিয়ে রাখি যে 15ই জুন থেকে কিন্তু 15ই সেপ্টেম্বর পর্যন্ত এই বিভিন্ন ফরেস্টের যে বাংলোগুলো থাকে বন্ধ থাকে। অর্থাৎ 16 জুন থেকে কিন্তু একেবারে বন্ধ ছিল। কীভাবে গতকাল রাতে এই অগ্নিকাণ্ড ঘটলো, এবং অবশ্যই এটা পর্যটকদের অতি প্রিয় একটি বনবাংলো এবং পুরোটাই কাঠের তৈরি। 1967 সালে এই বনবাংলোটি তৈরি হয়। পর্যটকদের অতি প্রিয় বনবাংলো। এখানে 8টি রুম রয়েছে, তার মধ্যে 2টো ভিআইপি রুম, বাকি 6টা রুমে কিন্তু পর্যটকরা থাকতো। এবং 15ই জুন পর্যন্ত কিন্তু ঠাসা ছিল এই বনবাংলো। এবং এখানে প্রতি বছরই আমরা দেখি বহু পর্যটক, শুধু আমাদের দেশের পর্যটক বা রাজ্যের পর্যটক না, বিদেশি পর্যটকরাও কিন্তু তাদের অতি প্রিয় ডেস্টিনেশন ছিল এই হলং বনবাংলো। কিন্তু গতকাল রাতে এখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে যেটা বন দপ্তর জানাচ্ছে যে শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা একটি ঘটেছে এবং একটি এসি মেশিন কিন্তু ব্লাস্ট করেছে। এবং সেটাই প্রশ্ন, যেখানে এখন বনবাংলো ফাঁকা, যেখানে এখন বনবাংলো এখন জঙ্গলে ঢোকার নিষেধ, 16 জুন থেকে নিষেধাজ্ঞা জারি, টানা 3 মাস জঙ্গল বন্ধ থাকবে। সেখানে কীভাবে এই ঐতিহ্যমণ্ডিত বনবাংলোয় এসি মেশিন চালু ছিল বা এসি মেশিন কীভাবে ব্লাস্ট করলো, এটি এখন সবচেয়ে বড় প্রশ্ন। 1 2 নম্বর হলো যে বন দপ্তর জানাচ্ছে রাত 9টার সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। হয় রাত 10টা 10-এ কিন্তু এখানে দমকলের ইঞ্জিন এসে পৌঁছয় হাসিমারা এবং ফালাকাটার থেকে। ডিস্টেন্স খুবই কাছে, প্রায় আধ ঘন্টার ডিস্টেন্স, কিন্তু এই 1 ঘন্টা 10 মিনিট সময় লাগলো কেন? তার মানে কি অন্য কোনো কারণ লুকিয়ে রয়েছে? এইসব বিষয় কিন্তু উঠছে। আমি এখানকার যে পর্যটন ব্যবসায়ী, দীর্ঘদিনের পুরনো পর্যটন ব্যবসায়ী, তার সঙ্গে কথা বলে নেব একবার। বিষয়টা কিভাবে, আপনাদের কি সন্দেহ? একজন সন্দেহর আগে বলছি যে হলং বনবাংলোর একটা ঐতিহ্য গরিমা তো ছিলই। এখানে বিখ্যাত আমাদের
সাহিত্যিক সমরেশ মজুমদার তার প্রয়াণকালে ঠিক 1 বছর আগে এখানে থেকে গেছেন। তার আগে মানে আমাদের এই হোলং বনবাংলো জ্যোতিবাবুর বনবাংলো হিসেবে পরিচিত ছিল। বুদ্ধবাবু এখানে থেকে গেছেন। মানে এর বাইরে মানে অনেক অভিনেত্রী, বিখ্যাত অভিনেতা অভিনেত্রী এবং দেশি বিদেশি প্রচুর মানুষ মানে তো এখানে থেকে গেছেন। হোলং বনবাংলো পুড়ে যাওয়া মানে একটা ঐতিহ্যের অবসান বলা চলে। আর যেটা প্রথমে আমি শুনেছিলাম যে প্রথম যখন ফোনটা আসে যে হোলং বনবাংলোতে আগুন লেগেছে, আমরা কিন্তু ভাবিনি এরকম, বলেছে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। তো এরকম হতেই পারে, কিন্তু এত ভয়াবহ হবে কিন্তু সকালবেলা এসে শুনলাম যে না, এটা এসি বাস্ট করে আগুনটা লেগেছে। তো আমাদের একটা জেনারেল কোশ্চেন, জেনারেল একটা পার্থ, তোমার মানে থেকে আমি সন্দেহ, এখানে পার্থ বোঝাই যাচ্ছে উনি বলছেন যে 50 বছরেরও বেশি পুরনো এই হলং বাংলো, যেখানে যেটা মূলত আকর্ষণ ছিল এখানকার। কিন্তু তোমার থেকে একটু জানার চেষ্টা করবো, যেমনটা তুমি আমাদেরকে বলছিলে যে ডিস্টেন্স, অর্থাৎ যেখানে আগুন লেগেছে হলং বাংলো থেকে দমকলের ডিস্টেন্স হচ্ছে 1.5 ঘন্টার কাছাকাছি 30 মিনিট, কিন্তু 1 ঘন্টা 10 মিনিট পর দমকলের ইঞ্জিন এসে পৌঁছয়। এখানে দেরি হয়েছে সেই প্রশ্নটা উঠছে। কিন্তু আরো একটি প্রশ্ন, আগুনকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ করতে, অর্থাৎ আগুনকে, ফায়ারকে অ্যারেস্ট করতে কতক্ষণ টাইম লেগেছিল? এই আগুন নিয়ন্ত্রণ করতে কিন্তু প্রায় ঘন্টা 2-2.5 সময় লেগে যায়। কেননা যেহেতু বললাম যে দমকল আসতে দেরি করে বা দমকলকে খবর দেওয়া হয়েছে দেরিতে কিনা, এইসব বিষয়গুলি কিন্তু সামনে আসবে। বন দপ্তর এখনও সকাল থেকে কোনো রকম বন দপ্তরের কর্তাদের সঙ্গে আমাদের কথা হয়নি, ফোনে যোগাযোগ করার চেষ্টা করছি। এই যে মানে দপ্তরকে কি খবর দিতে দেরি হয়েছিল, প্রথম প্রশ্ন। যদি সময় মতো খবর দেওয়া হয় তাহলে দমকলে আসতে 1 ঘন্টা 10 মিনিট সময় লাগবে কেন? সেই প্রশ্নটাই উঠছে। ধন্যবাদ পার্থ। এত অতন্ত্র প্রহরী থাকে, এত নজরদারি থাকে, সেখানে আগুন লেগে গেল, কেউ দেখলো না, এটা তো নেগলিজেন্স দ্বারা কি বলবো। এটা ঐতিহ্যময় একটা বাংলো, সেই বাংলোটা আজকে আগুন বুঝতে বুঝে যাচ্ছে। মানে দূর দূর থেকে লোক আছে হলঙে এই বাংলায় থাকার জন্য, তাতে তো জঙ্গলেও ক্ষতি হবে। এটা খুব আতঙ্কের বিষয় যে আমার নজরদারি অভাব আছে। বন দপ্তরে এদের উপরে ভরসা করা খুব কঠিন এখন। পর্যটকরা বাচ্চা নিয়ে ফ্যামিলি নিয়ে আসে, যদি থাকতো তাহলে তো আরো ব্যাপারটা মর্মান্তিক হয়ে যেত। বড় মন্ত্রীরা আসছে, চিফ মিনিস্টার আসছে, ওখানে থাকতো ফলমূল্যতে। বর্ষাতেও এখন বৃষ্টি পড়ছে, বা কাঠ তো শুকনো না, কাঠ তো ভিজা, বৃষ্টি পড়ছে, কিন্তু আগুন লাগার সঙ্গে থেকে বন দপ্তরের লোক থাকে। দেখাবো তিস্তার জল, সেখানে ভেসে গেছে গজরাজ, হাবুডুবু খাচ্ছে গজরাজ। দেখুন সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। তিস্তায় জলে হাবুডুবু গজরাজ। রাতে গজলডোবা এলাকার ঘটনা, যেখানে তিস্তা বাঁধের উপর দিয়ে হাতির দল যায় এবং হঠাৎই একটি হাতি তিস্তায় পড়ে যায়। দেখুন কিভাবে জলে তোড়ে ভেসে যাচ্ছে সেই হাতিটি। রাতের ঘটনা, রাতে গজলডোবায় এই ঘটনাটি ঘটেছে। তিস্তার জলে পড়ে গিয়ে একেবারে হাবুডুবু খাচ্ছে গজরাজ। প্রতিনিধি রকি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। রকি, যে ছবি আমরা দেখছি একেবারে শিউরে ওঠার মতন, জলে পড়ে গেছে হাতিটি এবং একেবারে জলের তোড়ে ভেসে যাচ্ছে। হাতিটিকে কিভাবে উদ্ধার করা হলো? তোমাকে বলে রাখতে চাইবো, সিকিম পাহাড় এবং ভুটান পাহাড়ে অবিরাম বৃষ্টি চলছে, যার ফলে কিন্তু জলস্ফীতি দেখা দিয়েছে বিভিন্ন নদীতে। তার পাশাপাশি কিন্তু তিস্তা নদীর জল বেড়ে গিয়েছে। এই স্থানীয় সূত্রে জানা যায় যে 15 থেকে 17টি হাতির একটি দল এদিন তিস্তার পার দিয়ে যাচ্ছিল। সেই সময় কিন্তু আচমকাই একটি হাতি পা পিছলে সেখানে পড়ে যায় এবং রাত 11টা নাগাদ কিন্তু স্থানীয় বাসিন্দারা দেখতে পায় গাজলডোবা ব্যারেজের 15 নম্বর গেটে একটি হাতি হাবুডুবু খাচ্ছে এবং রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকার মানুষ। বন দপ্তর এবং ব্যারেজ কর্তৃপক্ষকে জানায়। এরপর কিন্তু বন দপ্তর এবং ব্যারেজ কর্তৃপক্ষ তৎপর হয় এবং সেই 15 নম্বর গেটকে কিন্তু নামিয়ে দেয়। তো দীর্ঘ প্রচেষ্টার পর সেই হাতিটি হাবুডুবু খেতে খেতে কিন্তু শেষমেশ সেখান থেকে উঠতে সক্ষম হয় এবং সেখান থেকে কিন্তু ফের সে জঙ্গলে চলে যায়। বন দপ্তর সূত্রে জানানো হয় যে হাতিটি সুস্থ রয়েছে, কোনো রকম ক্ষয়ক্ষতি হয়নি, কিন্তু সেই হাতিটি সেখানে দীর্ঘক্ষণ জলের মধ্যে থাকায় সে যথেষ্ট জল খেয়েছে বলে ধারণা করা হচ্ছে। বেশ।